শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর দিনের প্রত্যাশা বরাবরের মতোই একই সঙ্গে কর্মমুখর হয়ে উঠুক আমাদের সময়, সেই প্রত্যাশা জানিয়ে শুরু করছি আমাদের আজকে রাঙা সকাল। 2 ঘন্টা জুড়েই আমরা আয়োজন রেখেছি, আর পুরো রাঙা সকাল পরিবারের সঙ্গে আছি কাজী রওশন আর সাকি। আছি আমি আনিস। আমার তরফ থেকেও শুভ সকাল প্রিয় দর্শক। চমৎকার বলছিলে, কর্মমুখর দিন হোক আসলে, তাই না? এই কর্মই আসলে আমাদের বাঁচিয়ে রাখে, কি বলো? একদমই তাই, একদমই তাই। এবং আমাদের আজকের যে অনুষ্ঠান রাঙা সকাল, এই রাঙা সকাল একজন চমৎকার মানুষ রয়েছেন। তিনি একজন আইনজীবী এবং তার পেশাগত জায়গার বাইরে তিনি সমাজকে নিয়ে ভাবেন, কিভাবে একটা বাসযোগ্য দেশ করা যায় তা নিয়ে স্বপ্ন দেখেন। চলো আমরা জানি, চলো এই চমৎকার মানুষটাকে আজকে আবিষ্কার করি। প্রিয় দর্শক, আমাদের আজকে রাঙা সকালের অতিথি আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত। শুভ সকাল স্যার। আসসালামু আলাইকুম, শুভ সকাল আপনাদের। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। এই কর্মমুখর সকালে কোর্টের কাজকর্ম ফেলে আপনাদের কাছে এসেছি, বৈচিত্র্যময় কিন্তু খুব ভালো লাগছে। একদমই স্যার, এবং আমরা ভীষণ রকম কৃতজ্ঞ। আপনি এত ব্যস্ত, আমরা জানি যে আইনজীবীরা একটু অন্যরকম ব্যস্ততার মধ্য দিয়ে যান। যেটি আনিস বলছিল, আমরা ডিটেইলি যাব, তারপর শুরুতে বলি যে এত ব্যস্ততার মাঝেও বা এর বাইরেও আপনি সমাজের জন্য ছোট ছোট করে কিছু উদ্যোগ গ্রহণ করেছেন, বেশ কিছু কাজ আপনি করছেন। আমরা সেই জায়গাটিতে যাব, তার আগে একদম স্যার আপনার শৈশবে যেতে চাই। আপনার জন্ম তো ঢাকায়। জি, ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে, স্মৃতির শহর। তো সেখানে উনি বলছেন, আমরা যারা বেড়ে উঠেছি হুড়মুড় করে, ইটে চাপা পড়া হলুদ ঘাসের মতো যারা ইট সরিয়ে বেড়ে উঠেছে। তা আমাদের শৈশবটা ছিল সেরকম, যে আমরা যারা ঢাকা শহরে বেড়ে উঠেছি, হঠাৎ করে কি ভেবেছেন বড় হয়ে বুড়ো হয়ে গেলাম বোঝার আগে। আমরা যারা ঢাকা শহরে থাকি তারা কিন্তু জানি আমাদের ঢাকার 12টা কিন্তু ওই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো ইট চাপা হলুদ ঘাসের মতো, বের উঠতে কষ্ট হয়। তারপরে কিন্তু আমাদের অনেক যুদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে কিন্তু ইট সরিয়ে কিন্তু আমাদের বড় হতে হয়। তো আমার জন্ম ঢাকাতে, ঢাকাই আমার ভালোবাসা, ঢাকাই আমার প্রেম। স্যার, আপনার জন্ম বলতে কি সিদ্ধেশ্বরীতে বোধহয় আপনার জন্ম? জন্মের পরে সিদ্ধেশ্বরীতে ছিলাম। আচ্ছা আচ্ছা। তা বছর 2 তারপরে 1975 সাল থেকে গুলশানে থাকি। সেই গুলশান এবং এই গুলশান, জি, অনেক পার্থক্য নিশ্চয়ই আপনি দেখেছেন। জি জি, এই গুলশানে থাকা নিয়ে একটা মজার গল্প আছে, সেই গল্প দিয়ে শুরু করি। মানে তখনকার দিনে তো গুলশান তৈরি করেছিলেন মাদানী সাহেব বলে রাজুকের তৎকালীন যিনি প্রতিষ্ঠাতা। তো আমার দাদারা যশোরের ব্যবসায়ী মানুষ, যশোরে থাকেন, 4 ভাই। তো 4 ভাইয়ের মধ্যে থেকে এক ভাই সিদ্ধান্ত নিলেন যে ঢাকাতে জমি কিনবেন। মাদানী সাহেব বললেন চার ভাই জন 4টা গুলশানে জমি কিনেন। তখন তো গুলশান 65 সালের কথা, একদম বন জঙ্গল। তো উনি ফ্যামিলিতে বললেন, তো ফ্যামিলির কেউ রাজি হলো না। তো উনি সাহস করে একটা মতিঝিলে একটা আর গুলশানে একটা প্লট কিনলেন এই 4 ভাইয়ের নামে। তো তখন যে আমাদের 4 দাদার মধ্যে যিনি বড় ভাই, তিনি সেই দাদাকে একটা খড়ম ছুঁড়ে মেরেছিলেন। খড়ম ছুঁড়ে মেরে বললেন যে তুই তো পরিবারে বাতি ধরে দিলি, তবে তুমি একদম পরিবারকে লাল বাতি জ্বালিয়ে দিতে তুমি, যে এই বন জঙ্গলের মধ্যে জমি কিনে। তখন খেয়ে ভেবেছিল গুলশানে আজকে জমির দাম হবে 10 কোটি 12 কোটি টাকা, আর মতিঝিলের কথা তো বাদই দিলাম। তো সেই গুলশানেই জন্ম। আমাদের বাসাটা, আমরা 4 দাদার 10 ছেলে। সেই 10 ছেলের জন্য 10টা অ্যাপার্টমেন্ট, আমরা সেভাবে বড় হয়েছি। আমাদের বন্ধু বান্ধব বলতে আমাদের সে সময় তো অন্য বন্ধু বাইরেও আমাদের এই চাচাতো ভাই বোনরা সবাই মিলে আমরা একসঙ্গে ফুটবল খেলেছি, সেভাবেই বড় হয়ে ওঠা। 4 দাদার 10 ছেলে, তার মানে হচ্ছে আপনার বাবা চাচারা 10 জন, বিষয়টা তো তাই। আব্বা এবং আব্বা চাচাতো ভাইরা, আচ্ছা, কাজিন সবাই মিলে এক বাসায় থাকতাম আমরা। প্রত্যেকে আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট। এটা মডার্ন যৌথ পরিবার বলতে পারেন। ওকে, সেটা কোন সালের কথা বলছেন স্যার আপনি? 1975। ওকে, জি। বাবা কি করতেন? বাবা ব্যবসায়ী। আচ্ছা। বাবা উনিও লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন। আমাদের যশোর থেকে বোধহয় প্রথম উনি যশোরে লন্ডনে গিয়েছিলেন পড়ালেখা করতে। পড়ালেখা করে উনি দেশে ফেরত আসেন। বাংলাদেশের দ্বিতীয় পুরনো যে স্পিনিং মিলটা ওইটাও 65-এ করা, রাজ টেক্সটাইল মিলস, সেটা উনি এবং ওনার বাবা দাদারা মিলে এস্টাবলিশ করেছিলেন। ওনার ব্যবসার সঙ্গেই ছিলেন সারা জীবন। মানে আপনার বাবা দাদারা বলা যায় খুব দূরদর্শী ছিলেন একরকম, আমি সেটাই বলতে পারি। আপনার বাবা সেই সময়ে দেশের বাইরে পড়াশোনা করেছেন, আপনি যেটি বলছিলেন যে পুরো যশোরেও একজনই। জি, না উনি প্রথম ছিলেন। যশোর থেকে লন্ডনে যাওয়ার মতো উনি প্রথম একজন, পরে তো আরো অনেকে গিয়েছে। মানে সেই সময় 50s এর কথা বলছি। জি জি, 50s এর সময় উনি প্রথম। এবং সেই সময়
মানে আপনি যদি দেখেন আসলে কিন্তু দূরদর্শিতার কথা যদি বলতে হয়, সেই সময় সব বাচ্চাদেরকে বিদেশে পাঠানো। আমার বাবাদেরকে উনি ঢাকা কলেজে পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন SM হলে, তারপর সেখান থেকে তিনি লন্ডনে গিয়েছেন, এবং প্রত্যেকটা ছেলেমেয়েরাই কিন্তু ওনারা আমার দাদার শিক্ষার প্রতি খুব জোর দিয়েছে সেই সময়। একটা ব্যবসায়িক পরিবারে কিন্তু সেই সময় শিক্ষার প্রতি অতটা জোর ছিল না, কিন্তু ওনারা প্রত্যেকটা ছেলে মেয়েকে খুব চেষ্টা করেছেন মানুষ বানাবার পড়ালেখার মধ্যে দিয়ে। সেই ট্রেনটা আমরাও আমাদের মধ্যে রাখার চেষ্টা করেছি, এবং আমিও চেষ্টা করেছি আমার ছেলেদের মধ্যে দেওয়ার জন্য, যে আপনার সবকিছু আসতে যেতে পারে, আপনার সব সম্পদ চলে যেতে পারে, কিন্তু পড়ালেখা এমন একটা জিনিস যেটা আপনাদের কেউ নিতে পারবে না। দ্যাট ইজ ওয়ান সিঙ্গেল অ্যাসেট ইউ হ্যাভ, কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না। একদমই একদমই। সো আমরা এভাবে শুনতে চাই বংশ পরম্পরায় কিভাবে সেই দূরদর্শিতা ধরে রাখলেন, এবং সেটির বেশ কিছু প্রমাণও আমাদের কাছে রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব, যেটি নিয়ে আপনিও কাজ করছেন। আমরা ছোট্ট করে আগে দর্শকদেরকে জানাতে চাই আপনার সম্পর্কে, তারপর ফিরতে চাই। দর্শক, ব্যারিস্টার ওমর সাদাত বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী। তিনি ল ফার্ম সাদাত সারওয়াত অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা। লন্ডন বিশ্ববিদ্যালয় স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান সোয়াস এবং লন্ডন স্কুল অব ইকোনমিক্স LSE থেকে LLB ডিগ্রি, এবং যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যিক, কর্পোরেট, ব্যাংকিং ও সাংবিধানিক আইনে মাস্টার্স অফ ল ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের লন্ডনের লিঙ্কনস ইন থেকে ইংল্যান্ড ও ওয়েলসের বারে অন্তর্ভুক্ত হন। ছাত্র জীবনে তিনি বিশ্বখ্যাত কেমব্রিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ছিলেন। আন্তর্জাতিক সালিসি এবং জটিল দেওয়ানি ও ফৌজদারি মামলা পরিচালনার জন্য তিনি বিশেষভাবে পরিচিত। সম্প্রতি হংকং ভিত্তিক আন্তর্জাতিক আইনি সাময়িকী এশিয়া বিজনেস ল জার্নাল বাংলাদেশের শীর্ষ আইনজীবীদের নিয়ে প্রকাশিত দ্য এ লিস্ট র্যাঙ্কিংয়ে দেশের 3 আইনজীবীকে অন্তর্ভুক্ত করেছে। এ তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার নিহাত কবির, এবং স্থান পেয়েছেন ব্যারিস্টার ওমর সাদাত। আমরা আবারও চলে যাই তার কাছে। স্যার, অনেক প্রাপ্তি রয়েছে আপনার, এবং দেশের বাইরে আপনার পড়াশোনার যে বিশাল অভিজ্ঞতা রয়েছে, মানে এই বিষয়টা আমাদেরকে সবচেয়ে বেশি কি বলবো, পুলকিত বলবো নাকি খুব অবাক বলবো করেছে, সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে বাংলাদেশ থেকে যারা বাইরে চলে যায় এবং যখন একের পর এক ডিগ্রি তাদের ঝুড়িতে জমা হয়, তখন আসলে তারা আর বাংলাদেশে ফিরে আসার কোনো চিন্তা ভাবনা করে না, যেটি আপনি করেছেন। এটাও কি আমরা বলবো যে পরিবারেরই কোনো প্রভাব ছিল, বা মানে আপনি কি বলবেন স্যার, এটার একটা ব্যাখ্যা চাই ছোট্ট করে। না, পরিবারের তো প্রভাব ছিলই। মানে আমার বাবা মারা ছোটবেলা থেকে যখন আমাদেরকে মানুষ করেছেন, আমার বাবা 50s লন্ডনে পড়তে গেলেন। উনি পড়তে গিয়ে উনি কিন্তু সে সময় পড়ালেখা শেষ করে চলে এসেছেন দেশে। উনি ব্যবসা বাণিজ্যের সঙ্গে ছিলেন, এবং ওনারা যে সময় কর্মজীবন ছিলেন এটা কিন্তু খুব কঠিন সময় ছিল। মানে একদম স্বাধীনতা উত্তর দেশে বা স্বাধীনতার আগে আগে এবং স্বাধীনতা পরবর্তী পর্যায়ে যে ব্যবসা বাণিজ্য ছিল খুব কঠিন সময় ছিল। সেই তুলনায় আমরা যখন ফেরত এসেছি 90 দশকের শেষ দিকে, সেই সময় কিন্তু দেশটা অনেক অগ্রগতির দিকে, আমাদের জন্য অনেকটা সহজ ছিল দেশে ফেরত আসাটা। কিন্তু সেই সময় তারা ফেরত এসছেন, ওনারা আমাদেরকে বারবার বলে এসছেন যে তোমরা যে সুযোগটা পেয়েছো, এই সুযোগটা স্বাভাবিক মানুষ পায় না। সুতরাং এই সুযোগ পেয়ে তোমাদের উচিত তোমাদের নিজেদের বাইরে তোমাদের দেশের জন্য কিছু করা, মানুষের জন্য কিছু করা। তো সেভাবেই আমাদের বড় হয়ে ওঠা। তো আমার কিন্তু বড় হয়ে ওঠা কিন্তু খুব স্বাভাবিক বড় হয়ে ওঠা। আমি একটা বাংলা মাধ্যমিক স্কুলে পড়তাম। ছোটবেলায় হোম ইকোনমিক্স বলে আমার সবচেয়ে প্রথম স্কুলে যাওয়ার এখন মনে আছে যে আমার মা আমাকে নিয়ে গেলেন স্কুলে, আমি কত 3 বছর হব। তো সেই সময় তো আমার এখনো কথা মনে আছে। তো আমি গিয়ে, মানুষ কান্নাকাটি করে, তো আমার মা যখন আমাকে নিয়ে গেলেন, আমি খুব, আমার 3 বছরটা কিভাবে মনে হয়েছে জানি না। আমি বললাম যে তাহলে আমি টিচারের হাত ধরে চলে যাই। আমি তো কোনো কান্নাকাটি করিনি, আমি খুব খুশি মনে গিয়েছিলাম স্কুলে। মোটামুটি আমি বেশ একটা হাসি খুশি ছেলে ছিলাম। এটা একটা ডাউনফলও ছিল। আমার মনে হচ্ছে যে আমি তখন ইঞ্জিনিয়ারিং, তারপরে উদয়ন স্কুলে পড়লাম ক্লাস 4-এ, তারপর ক্লাস 5-এ উঠে আসলাম ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল, বুয়েটের যে স্কুলটা। তো ক্লাস 7 and 8-এ পড়ি। তো আমার সারাক্ষণ, এখনো আপনি এটা দেখবেন, মানুষ আমাকে হঠাৎ করে একটু ঘাবড়ে যায়, যে মানে মুখে সবসময় হাসি ফুটে থাকে আর কি, কাজে বেকাজে। তো ক্লাসের মধ্যে প্রথম দিকে বসা ছিলাম, তো হঠাৎ করে নিজের মনে কি ভাবছি আমার মনে নাই। তো আমাকে সে সময় হঠাৎ করে টিচার এসে আমাকে তাকিয়ে বলেন, আই এম নট আ জোকার, ঠাস, মানে একটা ঠাস করে একটা থাপ্পড় দিলেন আমাকে। তো আমি নিজের মনে মনে হাসছিলাম। উনি ভাবছেন আমি ওনার দিকে তাকিয়ে হাসছি, উনি ভাবছেন উনি বলেন আই এম নট আ জোকার, ঠাস। এরপর থেকে আমার ক্লাসে
আমাদের বন্ধু বান্ধব ছেলে মেয়েদের মধ্যে আমার নাম হয়ে গেল আই এম নট আ জোকার ঠাস। সো মানে এই আমরা যেটা আপনি কি একটু শান্ত প্রকৃতির ছিলেন? আমি মোটামুটি শান্ত প্রকৃতির ছিলাম। আচ্ছা, খেলাধুলা করতেন না? খুব খেলাধুলা করতাম। হ্যাঁ। মানে আমাদের ভাই বোনদের মধ্যে আমার বড় ভাই খুব দুরন্ত ছিল। আচ্ছা, সো আমার বড় ভাইকে মানে একটু জেনে ফেলি মাঝখানে, আপনারা ক ভাই বোন? আমরা দুই ভাই এক বোন। আচ্ছা, জি বড় ভাই আমেরিকাতে থাকেন, ওইখানে আছেন জি। চাকরি বাকরিতে, ফ্যামিলি নিয়ে আছেন। বোন বিভিন্ন দেশে থাকেন, মানে ওনার অত্যন্ত, আমার বড় বোনের সামনে বড় একজন ব্যবসায়ী, তো ওনার বিভিন্ন দেশে বিভিন্ন সময় থাকেন, দেশেও থাকেন, এখন মেজরিটি সময় দেশেই থাকেন। তো সেখান থেকে ম্যাট্রিক পাস করলাম। ম্যাট্রিক পাস করার পরে খুব মিডিয়কার ছাত্র বলতে ধরেন 50 জনের যে ক্লাসে আমার রোল ছিল সবসময় 20 থেকে 25-এর মধ্যে, আচ্ছা। ভেরি মিডিয়কার। ওকে। তো আমার পড়ালেখার উন্নতিটা শুরু হলো ম্যাট্রিক পাস করার পরে আমি ইংল্যান্ডে গেলাম বেড়াতে। তো সেখানে আমার একজন কাজিন ছিলেন, উনি প্রফেসর বুরহানুদ্দিন খান, উনি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর, ডিন ছিলেন এক সময়। তো উনি এলএসসিতে পড়তেন। তো এলএসসিতে গিয়ে আমার খুব ভালো লাগলো ওইটা, যে এত সুন্দর একটা ইউনিভার্সিটি হতে পারে, এত সুন্দর পড়ালেখার পরিবেশ। তো সেই সময় আমি চিন্তা করলাম আমি ল পড়বো। আচ্ছা, এবং ল পড়ার নিজের মনের মধ্যে ল পড়ার চিন্তা ভাবনা ছিল, যে কারণ আপনি দেখেন, আমি এটা নিয়ে আরো বলবো পরে হয়তো, জি জি। যে ল এমন একটা সাবজেক্ট যে আইন পেশা থেকে আপনি যে কোনো পেশায় কাজ করতে পারেন। বিকজ আইন পেশাটা মানে আইন পড়ালেখাটা আপনাকে এটা বিশেষভাবে ভাবতে শেখায়, দ্য থিঙ্কিং প্রসেস, যে ইট ট্রেনস ইউর থিঙ্কিং প্রসেস। সো এইটার কারণে আমি বলবো যে যে কোনো কিছুতে আপনি যদি একটা আইন বিষয়ে পড়ালেখা করেন, আপনি যে কোনো কিছুতে যেতে পারবেন। স্যার, এটা আমি একটু মানে জানতে চাই, মানে আপনি তো এসএসসির পর একটু বাইরে গেলেন বেড়াতে, জি। এবং কাউকে দেখে, কোনো এক শিক্ষককে দেখে আপনি প্রভাবিত হলেন একরকম বলা যায়। তার আগেও আপনি বলছিলেন লটা আপনার মাথায় ছিল। জি। আরে এখানে প্রশ্নটা হচ্ছে সেটা কি করে সম্ভব? কারণ আপনার বাবা ব্যবসায়ী, আপনার মা ছিলেন ডাক্তার, যদি জি। ভুল না করে থাকি। জি। মায়ের সেই প্রভাবটা তো আপনার উপর থাকার কথা। এই জায়গাটা একটু জানতে চাই। এবং ছোটবেলায় আপনি ট্রাফিক পুলিশ হতে চেয়েছিলেন স্যার, সেই গল্পটা আমরা একটু ছোট্ট করে শুনতে চাই জি। এই ফাঁকে। তো ছোটবেলায় ট্রাফিক পুলিশের গল্পটা দিয়ে শুরু করি। তো আমি দেখতাম যে আমার চাপের সবচেয়ে ক্ষমতাধর মানুষ কারা। তো আমি দেখলাম যে সবচেয়ে ক্ষমতাধর মানুষ হলো ট্রাফিক পুলিশ, কারণ সে হাত উঠালে সবাই থেমে যায়। তো আমার মা আমার ভাইকে উঠাই, তুমি যেও না, আমার ভাই তো দৌড়িয়ে চলে যাচ্ছে, আমি দৌড়িয়ে চলে যাচ্ছি। কিন্তু ট্রাফিক পুলিশের কথা শুনতে তো সবাই বাধ্য হয়, তাই বলে আমি ট্রাফিক পুলিশ হব। শুধু সেটাই না, এবং আমার মা আমাকে বলেন যে আমি নাকি সে সময় বলেছিলাম যে আমার খুব ইচ্ছা পোষণ করেছিলাম যে খুব মোটা সোটা একটা ট্রাফিক পুলিশকে বিয়ে করব, এবং সেই ট্রাফিক পুলিশকে ট্রাকে উঠে নিয়ে আসতে হবে, সে এত মোটা হবে তাকে যেন গাড়িতে উঠে না আসা যায়। তো সেই সময় ছিল ট্রাফিক পুলিশ হওয়ার খুব ইচ্ছা ছিল। তো তার পরবর্তী তো যাই হোক আইনজীবী হওয়ার ইচ্ছা পোষণ করলাম। আমার মা ছিলেন প্রফেসর হাসিনা বানু, উনি বাংলাদেশের মহিলা কার্ডিওলজিস্টদের মধ্যে প্রথম। আচ্ছা। তো উনি শি ওয়াজ এক্সট্রিমলি হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম করতেন উনি। আমরা দেখেছি উনি সকাল 7টার সময় উঠে রেডি হয়ে 8টার মধ্যে হাসপাতালে চলে যেতেন, 4টা-5টার দিকে বাসায় আসতেন, তারপরে উনি যেতেন হচ্ছে প্র্যাকটিস করতে, সেখান থেকে আস্তে আস্তে 9টা, 9:30, তারপর এসে উনি রান্না করতেন। তিনি রান্না করার পরে আমরা সবাই মিলে 10:30, 11টার দিকে খেতাম। তারপরে ওই উনি হৃদরোগের ডাক্তার ছিলেন, তো গভীর রাতে আবার ফোন আসতো যে ম্যাডাম পেশেন্ট তো মারা যাচ্ছে, আপনাকে আসতে হবে। আর সে সময় এখন যেরকম আমাদের ড্রাইভার থাকতো না, আব্বাকে ড্রাইভ করে নিয়ে যেতে হতো। তা আমরা ওনার জীবন দেখে ভেবেছি যে না, এই জীবনে তো আমাদের হবে না, আমাদের যে কোনো জন্মদিন, যে কোনো বিয়ের অনুষ্ঠানে আমার মনে এগুলো দিন বেছে বেছে আসতো, যে তখনই ওনাকে চলে যেতে হতো। কারণ আপনার যখন একটা মানুষের জীবনের যখন একটা নেশা, তা ইফ ইউ হ্যাভ টু চুজ বিটুইন যে আমার ছেলের জন্মদিন বড় না একটা মানুষের জীবনের দাম বড়, উনি চলে যেতেন। তো সেভাবে আর আমরা হইনি। এবং আমার বাবা মাঝে মধ্যে একটু রসিকতা করে বলতেন যে এরপরে আর যে বিয়ে করি আর ডাক্তার বিয়ে করবো না। তো সেই প্রেক্ষাপট থেকে আমরা আইন পেশায় যেতে চেয়েছি। বাট আইন পেশার একটা খুব সুন্দর জিনিসটা কি জানেন, যে আপনি দুনিয়ার যত বড় বড় সমাজ পরিবর্তক দেখবেন, মানে আপনি যদি আজকে বারাক ওবামা বলেন, বা আপনি টনি ব্লেয়ার বলেন নতুনকার যুগে, বা মার্গারেট থ্যাচার বলেন, বা একটু যদি পিছনে যায় জওহরলাল নেহরু বলেন, বা আপনি মোহাম্মদ আলী জিন্না বলেন, বা আমাদের দেশের মধ্যে ডক্টর কামাল হোসেন বলেন, কি সোহরাওয়ার্দী বলেন, একে ফজলুল হক বলেন, এরা কিন্তু সবাই আইনজীবী ছিলেন। আরেকটু পিছিয়ে যান আব্রাহাম লিঙ্কন, উনি আইনজীবী ছিলেন। আইন পেশাটা এমন একটা পেশা যে পেশা থেকে আপনি মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবার সুযোগ থাকে। এবং আমার ছোটবেলা থেকে যখন আমরা তো এখন বাচ্চারা সব মোবাইল নিয়ে বসে থাকে, এবং আমি মনে করি যে এটা
একটা বিশাল ক্ষতির কারণ বাচ্চাদের। কারণ মোবাইলটা হয় কি আপনার এটা একটা প্যাসিভ একটা সময় কাটানোর জিনিস। আপনি যখন বই পড়েন, আপনি বই পড়ছেন, চিন্তা করছেন, আপনার চিন্তা মননের উন্নয়ন হচ্ছে। রাইট, ফোনে সেটা আসলে সম্ভব না, ফোনে গেজেটে। সেটা সম্ভব হচ্ছে না। তো সেটার কারণে আমি সব সময় বলি, এবং আমার বাচ্চারা যখন বড় হয়েছে, আমি আমার বাচ্চাদেরকে মানে সত্যি সত্যি বলতাম, তুমি একটা বই পড়বে 100 টাকা পাবা। আচ্ছা, এবং আল্লাহর রহমতে এখন তারা তাদের বই পড়ার নয় সে এমন যে সারাক্ষণ হাতের মধ্যে বই নিয়ে ঘোরে। আমার সঙ্গে কথা বললো হাতের মধ্যে বই, বলো বাবা একটু বইটা রাখ, আমার সঙ্গে একটু কথা বল। তো সেই প্রেক্ষাপট থেকে আমি আইনের দিকে গেলাম। আচ্ছা, বিদেশ থেকে ফেরত এসে আমি ডিসিশন নিলেন যে আইনে ল পড়বেন। পড়বো। তখন ঢাকা থেকে ও লেভেলস এ লেভেলস করলাম প্রাইভেটে ও লেভেলস এ লেভেলস করে আমি লন্ডনে চলে গেলাম পড়ালেখা করতে 1992 সালে। আচ্ছা, বাবা মার আর কোনো বাধা ছিল না, আপনার ডিসিশনের সঙ্গে তারা সহমত পোষণ করলেন মোটামুটি? আসলে একটু শান্তশিষ্ট ছিলাম তো, জীবনে যা করতে চেয়েছি বাবা কোনোদিন কোনো কাজে বাধা দেননি, কোনোদিন। সেটা আমি ওনাদের একটা মানে আমাকে যদি এখন যদি আমার বাচ্চারা যদি যা কিছু তা করতে চায়, আমার মতো কিন্তু হ্যাঁ তুমি এটা করবা সেটা করবা। মানে প্রসঙ্গ যখন আসলো বলেই ফেলি, জি জি, আমার ছোট ছেলে পড়ে রাশিয়ান সাহিত্যে, রুশ সাহিত্যে পড়ে। আচ্ছা, তো সে যখন ইউনিভার্সিটিতে পড়ছে, তখন আমি সে যখন চুজ করলো এটা পড়তে, আমি বললাম বাবা এইটা পড়ে কি করবো, কোনো রাশিয়ান মেয়েটের সঙ্গে প্রেম করো নাকি বিদেশে থেকে দীর্ঘদিন ধরে? বলে না বাবা এইটা পড়তেই ভালো লাগে। তো ওই বই পড়ার অভ্যাস থেকেই বোধহয় এটা তৈরি হ্যাঁ, হয়েছে। মানে রাশিয়ান সাহিত্য তো অত্যন্ত একটা পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য রাশিয়ান সাহিত্য। Right. আপনি দস্তয়েভস্কি থেকে শুরু করে আপনি যা যাবেন সবাই তো রাশিয়ান বিখ্যাত যারা আছে। তো আমার যেরকম ছিল, তো পরবর্তীতে মনে হলো যে না, সে যেটা পড়ে খুশি হবে আমার তাকে সেটাই পড়তে দিতে হবে। বাট সেটা তো আমার একটু মানসিক ভাবে একটু ডেভেলপমেন্ট প্রয়োজন হয়েছে। Right. কয়েক রাত না ঘুম কাটিয়ে একটু নিজেকে তৈরি করতে হয়েছে, মানে আমার যেটা আপনি বলছিলেন আমার যে বাবা মা আমাকে মানে সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছিলেন। মানে আপনার বাবা মার ক্ষেত্রে একেবারে বলা যায় যে একটু উল্টোই ছিলেন বা একটু আলাদা। যে আপনার মা ছিলেন চিকিৎসক, বাবা ছিলেন ব্যবসায়ী, কিন্তু এত ব্যস্ততার মধ্যে আপনাদেরকে মানে সর্বোচ্চ এফোর্টটা দিয়েছেন মানুষের মতো মানুষ করবার জন্য, এবং আপনি নিজের জায়গা থেকে আপনার সন্তানদের ক্ষেত্র আসলে দিচ্ছেন। তো বাবা মার যে মোরাল ভ্যালুস গুলো আপনি শিখেছিলেন, যেগুলো আসলে আপনি আপনার জীবনে প্রয়োগ করেছিলেন, এই সম্পর্কে যদি একটু বলতেন। মানে যে জিনিসটা বলা হয় জি, যে আপনি আপনার বাচ্চাদেরকে যা কিছু বলেন না কেন, বাচ্চারা কিন্তু এগুলো কিছু শিখবে না। বাচ্চারা শিখবে তারা দেখে যে বাবা মা কি করে। বাবা মাকে আমি আমার ছেলেকে সমস্ত ভালো কথা বলতে পারি, তারা বলবে সব রাবিশ। কিন্তু সে যদি দেখবে তার বাবা কি করছে, মা কি করছে। মানে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, যে আমি একটু আগে আপনাকে যেটা বলছিলাম, যে আমার মা গভীর রাত্রে উঠে উনি পেশেন্ট দেখতে চলে গেলেন, বা ওনার ছেলের জন্মদিন বা মেয়ের বিয়ের অনুষ্ঠান, সেই থেকে তিনি দৌড়ে চলে গেলেন কারণ পেশেন্ট মারা যাচ্ছে। রাইট, এই যে একটা মানবিক গুণ মানুষের মধ্যে দেখছি, মানুষের প্রতি যে একটা দায়িত্ব, মানুষের প্রতি যে একটা ভালোবাসা, আপনি কিন্তু সেখান থেকে কিন্তু আপনার শেখার শুরু। ওনারা আমাদেরকে সবসময়, আমার বাবা এবং মা সবসময় আমাকে এনকারেজ করেছেন যে মানুষের পাশে থাকবার জন্য। আমার বাবা মারা গেছেন, মা এখনো জীবিত আছেন। তো বাবা 2009 সালে মারা গেছেন। ছোট্ট একটা গল্প বলি, জি জি, যে একদিন সচিবালয়ে এক ভদ্রলোকের সঙ্গে দেখা। তো উনি আমাকে বললেন যে তোমার বাবাকে আমি চিনতাম না, কিন্তু ওনার সঙ্গে এক জায়গায় পরিচয় হলো, মতিঝিলে পরিচয় হলো। তো উনি বললো যে চলেন আপনাকে, মধ্যবিত্ত একজন ভদ্রলোক, বললেন চলেন আপনাকে নামিয়ে দিই। বলে আমি তো থাকি মিরপুরে, আর উনি থাকেন গুলশানে। বলে তোমার বাবা আমাকে 1.5 ঘন্টা ঘুরে মিরপুরে নামিয়ে দিয়ে বাসায় আসলেন। এই যে উনি মারা যাওয়ার 10 বছর পর যে একটা কথা শুনলাম ওনার কাছ থেকে, উনি বল প্রথম পরিচয় একটা মানুষকে উনি মিরপুরে নামিয়ে দিয়ে এসছেন। আমি হলে কি কাজটা করতাম? মানে আমাদের যেহেতু প্রত্যেকের জীবন এত ব্যস্ত, প্রতিটা মিনিট গুরুত্বপূর্ণ, উনি সেই সময় ওই 1 ঘন্টার চেয়ে মানুষটার সঙ্গে তার সম্পর্কটাকে বেশি মূল্যায়ন করেছিলেন। সেই এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস। বাট আমার মৃত্যুর পরে যদি এরকম যদি একটা ভালো কথা আমার সন্তানদেরকে বলে, আমি বলবো আমার জীবন ধন্য, যে কেউ আমার সম্বন্ধে এই কথাটুকু বলেছে। এবং দেখেন, আমার যখন বয়স কম ছিল তখন আমার কাছে জীবনের অর্জনগুলো খুব জড়িত ছিল, যে আমি এটা কি হতে পারলাম, এই পজিশনে গিয়ে পৌঁছাতে পারলাম। এখন আমার যত বয়স হচ্ছে তত আমার মনে হচ্ছে জীবনের পজিশনের চেয়ে রিসেন্ট ইম্পর্টেন্ট। আমি মানুষের জন্য কি করে যেতে পারলাম সেটা ইম্পর্টেন্ট।
আমি চলে যাওয়ার পর আমি কি রেখে গেলাম সেটা ইম্পর্টেন্ট, সহায় সম্পদের কথা বলছি না। জি জি আমি কি আমার সুনামটা রেখে যেতে গেলাম, আমার জীবনটাকে মানুষের মধ্যে কতটা বিলিয়ে দিলাম, তার মধ্যেই কিন্তু জীবনকে খুঁজে পাওয়া যায়, তার মধ্যেই কিন্তু জীবনের সৌন্দর্য এবং তার মধ্যেই জীবনের অর্জন। এবং এইগুলো কিন্তু বাবা মার কাছ থেকেই আসে। এগুলো আপনি যদি না দেখেন, না শেখেন, তাহলে কিন্তু পাওয়াটা কঠিন। এবং আমি আমার বাবা মার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমাদেরকে এই গুণাবলী, এই ভ্যালুস গুলো শেখাবার নিশ্চয়ই জন্য। নিশ্চয়ই স্যার, এজন্যই তো হয়তো গুণীজনরা বলে গেছেন যে পরিবার হচ্ছে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, জি। সবচেয়ে বড় স্কুল। এবং স্যার আপনি আপনার সেখান এই যে থেকেই তো আসলে বলছিলেন যে balance গুলো মানুষের নেই। পাশে দাঁড়ানোর যে বিষয়টা, আপনার পেশাগত জীবনে ভীষণ অর্জন রয়েছে, অনেক অর্জন রয়েছে, তার পাশেও কিন্তু আপনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। আপনি জি। ভালোবাসার ঢাকা নামে একটা পেজ খুলে সেখানে জি। সচেতন করছেন, বিশেষ করে গুলশানের বিভিন্ন সমস্যা, দেশের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন। জি। এবং অফ ক্যামেরা যেমন বলছিলেন যে আগে আপনি কবিতা লিখতেন, জি। এখন আসলে মানুষের সমস্যা নিয়ে লিখেন। জি। ছোট্ট করে একটু শুনতে চাই। জি, আমি বিভিন্ন জায়গায় কথাটা বলি যে ঢাকা ইজ এ ডুম সিটি। ঢাকার যে একটা অবস্থা, ঢাকা হচ্ছে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট, যেটা পৃথিবীতে একটা ইকোনমিক্স পত্রিকা সবচেয়ে প্রভাবশালী সাময়িকী, এবং তাদের যে একটা ইন্টেলিজেন্স ইউনিট আছে, ঢাকা শহর পৃথিবীর নিকৃষ্ট শহরের মধ্যে থেকে হচ্ছে ঢাকা হচ্ছে তৃতীয়। জি। আমাদের উপরে আছে হচ্ছে যুদ্ধ বিধ্বস্ত দেশ লিবিয়া, ত্রিপলি এবং সিরিয়াস দামাস্কাস। আমরা ঢাকা হচ্ছে তৃতীয়। অর্থাৎ আপনি যদি ইরানের তেহরান বলেন যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, বা আফগানিস্তান বলেন, বা মেক্সিকো সিটি বলেন, যে যেখানে মানুষ একটু হাঁটতে সাহস পায় না, যে কখন তাদেরকে কিডন্যাপ করে নিয়ে যায়, তার চেয়েও খারাপ ঢাকা। তার কারণটা কি? মানে ঢাকা তো আমাদের চোখের সামনে, ঢাকা আমাদের চোখের সামনে আমরা ধ্বংস হয়ে যেতে দিচ্ছি। আজকে ঢাকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শহর। পৃথিবীর মধ্যে আমাদের চেয়ে বড় শহর একমাত্র আছে জাকার্তা, জি এবং বলছে যে 2045 সালে নাকি আমরা ঢাকা জাকার্তাকে ছাড়িয়ে যাব। তো ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট যে ক্যাটাগরির উপর একটা শহরকে মূল্যায়ন করে, সেগুলো হচ্ছে স্ট্যাবিলিটি, আপনার রাজনৈতিক স্ট্যাবিলিটি আছে কিনা, স্বাস্থ্য ব্যবস্থা, আপনার কালচার এন্ড এনভায়রনমেন্ট, পরিবেশ এবং সংস্কৃতি, শিক্ষা এবং ইনফ্রাস্ট্রাকচার, এই 5টা ক্ষেত্রে নিয়ে করে। তো এই ঢাকার মধ্যে আমি যদি স্ট্যাবিলিটিতে বলি, ওই আমাদের তো স্ট্যাবিলিটি খারাপ না, কিন্তু তারা বলছে ঢাকার হেলথ কেয়ার হচ্ছে ওয়ান অফ দ্য পুয়ারেস্ট। মানে আপনার এখানে যদি একটা মানুষ অসুস্থ হয়, তার চিকিৎসা পাওয়া খুব কঠিন। জি এনভায়রনমেন্টের কথা তো আমি জাস্ট আপনাকে বলি যে আমাদের ঢাকার বায়ু হচ্ছে, বায়ু দূষণ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম। মানে শিকাগো বিশ্ববিদ্যালয়ের একটা স্টাডি ছিল, সেখানে বলছে যে ঢাকার বাতাসে যদি আপনি নিঃশ্বাস নেন, আপনি আমেরিকাতে থাকলে যে কয় বছর বাঁচেন তার 13 বছর কম বাঁচবেন আপনি ঢাকায় থাকলে। ঢাকার আশেপাশে যতগুলো খাল বিল নালা ছিল আমরা সব দূষিত করে ধ্বংস করে ফেলেছি। এটা মানুষ বসবাসের আর যোগ্য নাই। টু দ্য এক্সটেন্ট আপনি যদি গুলশান লেকটা দেখেন, জি গুলশান লেকের মধ্যে আপনি একদম কালো থকথকে পানি। সেটা কেন? কারণ ঢাকা শহরে আমরা কোনো সুয়ারেজ ব্যবস্থা গড়ে তুলে নেই। আপনার ক্যান্টনমেন্ট বলেন কি উত্তরা বলেন কি আপনার আশেপাশে ডিওএইচএস বলেন বা আপনাদের এই এলাকাটা বলেন, এই আপনাদের এই টিভি স্টুডিও থেকে বেরিয়ে একটু সামনে গেলে যে গুলশান সোসাইটি যে মসজিদ আছে তার সামনে যে লেকটা, দেখবেন যে ময়লা জমে পাহাড় হয়ে গেছে লেকের মধ্যে। এটা কিভাবে সম্ভব? তার কারণ হচ্ছে যে ঢাকা শহরকে আমরা ব্যবহার করেছি, এই ব্যবহারকে থেকে আমরা এখান থেকে কোনো পরিবর্তন আনতে পারি নাই। আজকে ঢাকা শহরের নিরাপত্তার দিক দিয়ে আমি গত সপ্তাহেরই খবর এটা, জি, জি। নিরাপত্তার দিক দিয়ে বলছে যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে অনিরাপদ শহর হলো ঢাকা। তাহলে এই ঢাকা তো দুটো অংশ আছে। তো আমি ঢাকার এখন গুলশান সোসাইটির সভাপতি হিসেবে কাজ জি। করছি। আপনি জেনে অবাক হবেন যে গুলশান বনানী নিকেতন বারিধারা এলাকাটা পুরো বাংলাদেশের মধ্যে, আমি বলবো দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে নিরাপদ জায়গা। এখানে কোনো চুরি ডাকাতি ছিনতাই নাই। জি সেটা কিভাবে সম্ভব হলো? সেটা সম্ভব হলো যে আমাদের এই চার্চ সোসাইটি থেকে আমাদের একটা সংগঠন আছে, নাম ল অ্যান্ড অর্ডার কোঅপারেশন কাউন্সিল। সো সেইখান থেকে আমরা গুলশানের মধ্যে এবং আশেপাশের এলাকাতে 1200 ক্যামেরা লাগিয়েছি, সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি। এটা কিন্তু সরকারের সঙ্গে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আচ্ছা সাধারণ মানুষ টাকা তুলেছে, আমরা এটা সব লাগিয়েছি। এটা মেইনটেনেন্স করে পুলিশ।
দেখাশোনা করে পুলিশ, পুলিশের থানার মধ্যেই আমাদের অফিস, এবং এইটার কারণে যে কেউ চুরি করলে কিন্তু ধরা পড়ে যায়। আমাদের সারা রাত্রি জুড়ে আমাদের গুলশান এলাকায় আমাদের গুলশান সোসাইটির পুলিশরা ঘোরাফেরা করে। তো যেটার কারণ কি হয়, এখানে কোনো আপনার ছিনতাই হয় না, কোনো রাহাজানি হয় না। যেগুলো হয় সেগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইম, বাট এই অঞ্চলকে আমরা বলি জিরো স্ট্রিট ক্রাইম এলাকা। তো এটা তো ঢাকা তো সম্ভব। আমরা এই অঞ্চলে আপনি দেখবেন যে রাত্রেবেলা যদি দেখবেন সারা রাত ধরে আমাদের গুলশান সোসাইটির কর্মচারীরা রাস্তা পরিষ্কার করে, যেটার কারণে বাংলাদেশের আপনি ক্যান্টনমেন্টের পরেই আপনি বলবো গুলশান সবচেয়ে পরিচ্ছন্ন এলাকা। আপনি লেকের পানির ব্যাপারে আমরা কাজ করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী যিনি এসছেন, বর্তমানে নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি এটার ব্যাপারে অত্যন্ত জোর দিচ্ছেন যে লেকের পানি পরিষ্কার করতে হবে। কারণ এত সুন্দর একটা লেক ধ্বংস হয়ে যাচ্ছে। উনি বোধহয় এখন পর্যন্ত 6টা বা 8টা মিটিং করেছেন এটা নিয়ে, এবং আমাদের সোসাইটির উপর তীব্র চাপ প্রয়োগ করছেন, আমাদের বাসিন্দাদের উপর তীব্র চাপ প্রয়োগ করছেন যে আপনাদের বাসা পয় বর্জ্য গিয়ে লেকের মধ্যে পড়ছে, এই দায়িত্ব আপনাদের নিতে হবে। তো আমরা অনেকে ধন্যবাদ জানাই যে উনি যে উদ্যোগগুলো নিচ্ছেন, এই উদ্যোগগুলো গত 18 বছর আমরা দেখিনি। 2010-এর পর থেকে এটা ধ্বংস হয়ে গেছে একদম। তো সেই প্রেক্ষাপট থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমার ভালোবাসা ঢাকা পেজটা থেকে আমরা চেষ্টা করি মানুষকে উদ্বুদ্ধ করতে। সেটা কি, আমাদের মন্ত্র হচ্ছে আক্ষেপ নয় পদক্ষেপ। আমরা তো সবাই বলছি আক্ষেপ, মানে আমাদের তো আক্ষেপের কোনো শেষ নাই। এটা হলো না, সেটা হলো না, এই খারাপ সে খারাপ। তা আপনি কি করছেন ভাই? আপনার তো নিজের একটা দায়িত্ব আছে। আপনি তো একটা মানুষ, আপনি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহ আপনাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব করে পৃথিবীতে পাঠিয়েছে। হোয়াট আর ইউ ডুইং? মানে আমরা তো, দেশটা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আপনি এবার কিছু দেন না। তো সেই উদ্যোগ থেকেই আমাদের কথা হচ্ছে আক্ষেপ নয় পদক্ষেপ। আমরা পদক্ষেপ নিয়ে আমাদের থেকে আমরা রাস্তা পরিষ্কার করি, আমরা ট্রাফিক জ্যাম সরাই। আপনি জেনে খুব খুশি হবেন যে আমাদের এই গুলশান অঞ্চলের যে বিভিন্ন রাস্তা, প্রতিটা রাস্তার জন্য সকালবেলা করে একজন বাসিন্দা রাস্তাগুলো ঘুরে দেখে। আমাদের যিনি সিকিউরিটি সুপারভাইজার আছে, বাসিন্দারা রাস্তা ঘুরে দেখে যে রাস্তার মধ্যে ময়লা আছে কিনা। তো ধরেন আপনি আপনার, আমাদের অনেকে বাসায় আমাদের স্টাফ আছে যারা ঘর দোর পরিষ্কার করে, আপনি নিজে দেখলেন না, সব তার উপর ছেড়ে দিলেন, তার রাস্তা কোনোদিন পরিষ্কার, বাসা কোনোদিন পরিষ্কার থাকবে? থাকবে না। তো একইভাবে যদি বাসিন্দাদেরকে সংযুক্ত করা যায়, আপনি রাস্তা পরিষ্কার বলেন, লেক পরিষ্কার বলেন, নিরাপত্তা বলেন, আপনি যদি বাসিন্দাদেরকে নিয়ে একসঙ্গে কাজ করতে পারেন, তাহলেই কিন্তু এই ঢাকা শহরের উন্নয়ন সম্ভব। নিশ্চয়ই। এবং সেই জায়গা থেকে আমরা যতটুকু জেনেছি, আপনি নিজেও রাস্তায় দাঁড়িয়ে রাস্তা পরিষ্কার। আমি প্রতিদিন রাত্রেবেলা আপনি আমাকে রাস্তায় পাবেন। আমি আমাদের কাজ শেষ করে প্রতিদিন রাত্রেবেলা যখন আমাদের সোসাইটির কর্মীরা যখন রাস্তা পরিষ্কার করে, আমি তো সকালবেলা সঙ্গে থেকে শুরু করিয়ে দিই। দুটো কারণ, এটা হচ্ছে একটা যে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর একটা নেশা, আর একটা হলো যখন কর্মচারীরা দেখে যে না, উনি সভাপতি সাহেব নিজের থেকে কাজটা শুরু করাচ্ছেন, তাদের মধ্যেও বিষয়ের ভিতরে গুরুত্ব থাকে। একদমই তাই। তো নিজে না করলে কিন্তু হয় না এই জিনিসগুলো। এটা একটা সিম্বলিজম, বাট ইট ইজ ইম্পর্টেন্ট। স্যার, আপনি যেমনটি বলছিলেন যে গুলশান, বনানী, বাড়িধারা এগুলো অনেক বেশি সিকিউর, এই বিষয়টা কেন পুরো সমগ্র ঢাকায় ছড়িয়ে দেওয়া যাচ্ছে না? জি, এটার জন্যই আমাদের কাছে এই শনিবারের আগের শনিবার পুলিশ কমিশনার এসেছেন মোখলেসুর রহমান সাহেব। উনি এসে উনি এটা দেখে বললেন যে না, ওনারা পুরো ঢাকাতেই এটা আমাদের ছড়াতে হবে, এবং আমাদেরকে এই গুলশান মডেল নাম করে আমরা পুরো ঢাকাতেই মডেলটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, যেখানে প্রতিটা পাড়ায় পাড়ায় বাসিন্দাদেরকে নিয়ে সংগঠনগুলো গঠিত হবে। আমাদের মেয়র সাহেব ছিলেন, মেয়র আনিসুল হক, অত্যন্ত জনপ্রিয় মেয়র ছিলেন, উনি কিন্তু এই কাজটা করেছিলেন। আমরা আশা করব যে আমাদের যিনি বর্তমান প্রশাসক আছেন মিল্টন সাহেব, অত্যন্ত যোগ্য মানুষ, উনি চেষ্টা করছেন। উনি পাড়ায় পাড়ায় যে পাড়া কমিটিগুলো আছে, পাড়া কমিটিগুলো যদি ওনারা এক জায়গায় করেন, তাহলে এলাকাগুলো যেমন সিকিউর হবে, ভালো থাকবে, প্লাস আরেকটা জিনিস হবে। সেটা কি, ধরেন আমরা ছোটবেলায়, আমি আপনার থেকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে গল্প করছিলাম যে আমরা একটু দুষ্ট প্রকৃতি ছিলাম আর কি, যে কোন গাড়িটা কার, কোন বাসায় কোন সুন্দরী মেয়েরা থাকে, সেগুলো সব খোঁজ খবর রাখতাম। এখন কিন্তু একই ছাদের নিচে আমাদের বসবাস, কিন্তু অসীম দূরত্ব, কেউ জানে না কেউ কে কোথায় থাকে। তো সেই প্রেক্ষাপট থেকে যদি আপনি মানুষকে যদি এক জায়গায় নিয়ে আসতে পারেন, আপনি তাহলে একটা কমিউনিটি গড়ে তুলবেন। একটা কমিউনিটি ছাড়া কিন্তু একটা সমাজ হয় না, একটা সমাজ ছাড়া কিন্তু একটা রাষ্ট্র গড়ে ওঠে না। তো ওই সমাজটা গড়ে তোলা খুব জরুরি। আপনি যদি দেখেন যে রামিসা হত্যাকাণ্ডের মধ্যে একটা জঘন্য ঘটনা ঘটলো,
তার কারণটা কি? কারণ আমরা মানুষ হিসেবে ছাড়া হয়ে গেছি, আমরা এক জায়গাতে নাই, আমাদের কোনো সামাজিক মূল্যবোধ নাই। আপনারা আমাদের চেয়ে বয়স অনেক ছোট হবেন, আমরা ছোটবেলায় পৌরনীতি পড়েছি। পৌরনীতিতে কি আমি জানি না আপনারা পড়েছেন কিনা, বাংলা মিডিয়ামে, রাস্তায় ময়লা ফেলবা না, বাথরুম নোংরা করবা না, ময়লা দেখলে উঠিয়ে নাও, এই যে স্বাভাবিক জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু এখন আর শেখানো হয় না। আজকে জাপান এত পরিচ্ছন্ন, এত উন্নত একটা দেশ, আমি জাপানে একটা কথা না বলে পারছি না, আমি জাপানে গিয়ে শুনেছি ওরা নাকি রাস্তায় কোনো ময়লা ফেলে, খুব ভালো কথা, আমি খুব সাবধান। তো আমি ডাস্টবিন খুঁজছি, বলি না জাপান ওরা এখন ডাস্টবিনও রাখে না। ইফ ইউ হ্যাভ এনি গার্বেজ ইউ হ্যাভ টু ক্যারি ইট উইথ ইউ। ময়লাগুলো নিয়ে সবাই ছোট একটা ব্যাগ তাদের নিজের সঙ্গে রাখে, গার্বেজে রাখে, নিজে গিয়ে ময়লা ফেলে। বা আমরা দেখেছি যে জাপানের যে খেলাগুলো হয় স্টেডিয়ামে, ওয়ার্ল্ড কাপে, তারা খেলার পর সমস্ত ময়লা নিজেরা পরিষ্কার করে নিয়ে যায়। এটা তো মানুষকে শিখাতে হবে, আমি তো মানুষের পেট থেকে পরে জানবো না। তো আমরা এই অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে, মানুষকে শিখাতে হবে। তো আমরা সেই একইভাবে যদি আমরা করতে পারি, আমরা যদি সমাজটা তৈরি করতে পারি, আমরা সামনের দিকে জাতি হিসেবে, দেশ হিসেবে এগিয়ে যেতে পারবো। একটা জাতি কিন্তু সবসময় সুযোগ আসে না আমাদের। আমি মনে করি বর্তমানে আমাদের জাতির সামনে একটা বিশাল সুযোগ এসছে, এবার এরকম সুযোগ কিন্তু আমাদের সামনে আরো অনেকবার এসছে, আমরা প্রত্যেকবার মিস করে গেছি। কিন্তু আর কতবার একটা জাতি সুযোগ পাবে? আমাদের এই সুযোগটা নিতে হবে, নিয়ে সামনের দিকে আগাতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই যেমনটি বলছিলেন স্যার যে আসলে আক্ষেপ নয় পদক্ষেপ, জি, আসলে পদক্ষেপ নেওয়াটা খুব বেশি জরুরি, খুব জরুরি। আপনি আপনার ব্যক্তিগত ক্ষেত্র থেকে যদি ছোট একটাও কাজ করতে পারেন, আপনার বাসার সামনে ময়লা আপনি ফেলতে দেবেন না, সেটাও একটা পদক্ষেপ। কিন্তু পদক্ষেপ নিতে হবে। আবার একটা ছোট গল্প বলি, সরি, বৃদ্ধ মানুষের গল্প বলার খুব বদ অভ্যাস। তো আমার যখন ট্রাফিকের মধ্যে গাড়ি আটকে যায়, তো অনেকেই 2-3 মিনিট গাড়ি আটকে গেলে আমি নিজে গাড়ি থেকে নামি, নেমে গিয়ে ট্রাফিক জ্যাম সরানোর চেষ্টা করি। এবং আমি খুব আশ্চর্য হয়ে দেখি, ধরেন আমি বসে আছি, গাড়ি ছুটছে না, যে মুহূর্তে আমি গাড়িতে নেমে 6 কদম আগালাম, জ্যামটা ছেড়ে গেল। সেটা কি? সেটা হচ্ছে যে সৃষ্টিকর্তা আমাদেরকে দেখেন, আমাদের পরীক্ষা করেন যে আমরা একটা প্রতিকূলতার মধ্যে আমরা কি এক জায়গায় বসে থাকবো? বসে থাকা মানুষকে সৃষ্টিকর্তা পছন্দ করেন না। উনি যখন দেখেন যে সে একটা অচলায়তন ভেঙে সামনের দিকে আগিয়ে যাচ্ছে, সেটাকে সৃষ্টিকর্তা পছন্দ করেন। বলে না ঠিক আছে, ও গাড়ি থেকে নেমে ট্রাফিক জ্যাম ছুটাতে গেছে, ট্রাফিক জ্যামটা আমি ছুটিয়ে দিলাম। জীবনের প্রত্যেকটা জায়গায় যেখানে আপনি আটকে যাবেন, বসে থাকবেন না, আগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, কিছু করার চেষ্টা করবেন। যখনই আপনি কিছু করবেন, দেখবেন উপর আল্লাহ আপনার জন্য পথ সহজ করে দিয়েছেন, পথ খুলে দিয়েছেন। স্যার আমরা একটু দেশের বাইরে যে পড়াশোনার অভিজ্ঞতা সেটা একটু শুনতে চাই, সেটা মিস করতে চাই না। বিশেষ করে যারা আইন পেশায় নিজের ক্যারিয়ার গড়তে চায়, দর্শকরা যারা দেখবেন তারা নিশ্চয়ই আপনার মাধ্যমে উপকৃত হবেন। আপনি সোয়াস ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে পড়াশোনা করেছেন, ক্যামব্রিজ থেকে পড়াশোনা করেছেন, আপনি বলছিলেন যে ছোট ছোট অনেক অভিজ্ঞতা আছে। শুনি স্যার। জি, আমি লন্ডনে গেলাম, লন্ডনে গিয়ে সোয়াসে ভর্তি হলাম। সোয়াস স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, এখানে আমাদের বাংলাদেশি ল পড়ানো হয়। ওইখানে গিয়ে আমরা যখন করলাম, তো এক ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলো, উইলিয়াম র্যাডিচি নাম ভদ্রলোকের। শুনলাম উনি নাকি বাংলা বিভাগের অধ্যাপক। আচ্ছা। তো র্যাডিচি সাহেবের সঙ্গে ইংরেজিতে কথা বললাম, উনি তো অবশ্যই ইংরেজিতে কথা বলবেন না। রবীন্দ্রনাথের উপর প্রফেসর, রবীন্দ্রনাথের সব পড়া আছে, বাংলা ভাষায় কথা বলছেন রবীন্দ্রনাথ। সো আমি সারা জীবন ঢাকাতে না রবীন্দ্রনাথ যতটুকু জেনেছি তার চেয়ে আমি বেশি জেনেছি লন্ডনে গিয়ে, কারণ আমি উইলিয়াম র্যাডিচির ক্লাসগুলোতে আমি শখ করে অ্যাটেন্ড করতাম। আচ্ছা। এখানে বড় বড় সমস্ত পৃথিবীর বড় বড় প্রফেসররা আসতেন, আলাপ আলোচনা করতেন। মানে আমরা মধ্যপ্রাচ্য বলেন কি সাউথ দক্ষিণ এশিয়া বলেন, সবকিছু মিলে একটা সুযোগ হয়েছিল মানুষকে জানবার। তো অনেক ভালো ভালো জিনিসও ছিল। তো যখন আমরা প্রথম গেলাম, তো তখন আমাদেরকে বললো যে কোন কোন সোসাইটির মেম্বার হতে হবে। অনেক সোসাইটি থাকে। তো আমার এক দুষ্টু বন্ধু ছিল, সে বললো যে তুমি ইরানিয়ান সোসাইটির মেম্বার হও। বললাম কেন? ইরানিয়ান সোসাইটির মেয়েগুলো সবচেয়ে সুন্দর। তো আমি একদম সঙ্গে সঙ্গে ইরানিয়ান সোসাইটির মেম্বার হয়ে গেলাম। তো যাই হোক, তো সেই প্রেক্ষাপট থেকে অনেক মজার মজার গল্প আছে। যখন ব্যারিস্টারি পড়তে গেলাম, তো তখন ব্যারিস্টারি পড়াটা আমার কাছে ততদিন তো পড়ালেখায় ভালো হয়ে গেছে, বেশ পড়ালেখা করি, বেশ ভালো রেজাল্ট হচ্ছে। ব্যারিস্টারি যখন পড়তে গেলাম, তো তখন এই আমাদের সময়, যখন আমি মিড 90s এর কথা বলছি, খুব আনইন্টেলিজেন্ট এক্সাম ছিল, অনেক মুখস্থ। এখন এরকম আর নাই, কিন্তু তখন প্রচুর মুখস্থ করতে হতো। তো সেই প্রেক্ষাপটে তো প্রথমে যেবার পরীক্ষা দিলাম, ফেল করলাম।
তো আমার সঙ্গে ফেলের তালিকা ছিল আমার সঙ্গে, আমি আরেকটা অংশ ছিল লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে আমি কমার্শিয়াল ল পড়তাম, তো ওইখানে আমার সঙ্গে পরিচয় হয় হুসেন শরীফ, আমাদের যে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসেনের। তো আমরা দুজন এক ক্লাসে পড়ি। তো ওরা তো ভীষণ বড় লোক, তাদের তো জমিদারি এদের, এবং ওদেরকে দেখলে মানে আপনি না দেখলে বিশ্বাস করবেন না। সে ধরেন একটা, আমরা তো কত 19-20 বছরের ছেলে তখন, কিন্তু ধরেন 26-27 বছর ছেলের এসে তাকে পায়ে হাত ধরে সালাম করছে, মানে এতটাই সামন্ততান্ত্রিক তাদের সে জীবনটা। তো যাই হোক, তো একসঙ্গে গেলাম। তো প্রথমবার পরীক্ষা দিয়ে আমিও ফিল করলাম, হুসেনও ফিল করলো বারে। তো সেকেন্ড টাইম যখন পরীক্ষা হচ্ছে, তো আমরা রেজাল্ট আনতে গেছি, তো দেখি যে সেই সময় এসে আমাকে একটা ইমেল পাঠিয়েছে যে তুমি তাড়াতাড়ি আমাকে একটু ফোন করবা রেজাল্টটা পেয়ে। বলেন যে দেখি যে, তো আমি একটা ফোন করলাম। সেই সময় তার মোবাইল ফোন ছিল না, তো পাবলিক নাম্বার থেকে ওকে ফোন করলাম, তো সৌদি আরবের নাম্বার। বললাম যে কিভাবে রেজাল্টের দিন আমরা সবাই ভিড় করে রেজাল্ট দেখতে এসেছি, তুমি নাই? বলেন আমি আর মক্কা শরীফে বসে দোয়া করতেছি। স্যার এখানে খুব একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা লাইন আমরা মানে পার হয়ে গেছি, সেটা জানতে চাই। সেটা হচ্ছে যে নওয়াজ শরীফের ছেলের সঙ্গে আপনার পরিচয় হলো, এবং সেখানে কি আপনার আরো একজনের সঙ্গে পরিচয় হয়েছে যে যে বর্তমানে আপনার সহধর্মিণী। লাইফের বিশেষ একটা, যে আপনার যে প্রিয় সহধর্মিণী, তার সঙ্গে আপনার সেখানে পরিচয়, এবং একসঙ্গে যতটুকু জানি আপনারা পড়াশোনা করেছেন। জি, তো আমি তো বাংলা মিডিয়ামে পড়তাম। তো বাংলা মিডিয়ামের থেকে পড়ার পরে যখন ইংরেজি মিডিয়ামে আসলাম, তো শুধুমাত্র ল ক্লাসটার জন্য আমি তখন ভুঁইয়া একাডেমিতে ভর্তি হলাম। ওটা ওনার এ লেভেলস এর ল পড়াতেন। তো সেখানে আমি প্রথম দিন যার পাশে গিয়ে বসলাম, বসে বসে দেখলাম যে একটা শুকনা পাতলা একটা চশমা পরা একটা খুবই একটা পড়ুয়া টাইপের মেয়ে। তো বসলাম, কথা হলো। তো তারপর থেকে আমরা খুব ভালো বন্ধু। আমরা একই সঙ্গে লন্ডনে গেলাম, ইনফ্যাক্ট একই দিনে লন্ডনে গেলাম, একই প্লেনে। আচ্ছা, তো তারপরে লন্ডনে একসঙ্গে ছিলাম। এটা কি ইচ্ছাকৃত ভাবে নাকি মিরাকেল? না, আমরা বন্ধু বান্ধব মিলে একসঙ্গে আচ্ছা, যাচ্ছি আর কি। তো লন্ডনে ছিলাম, ধরেন আমার কোনো মেয়েকে ভালো লাগলো, খুবই ভালো বন্ধু আমার, তাকে বললাম যে এটা ভালো। তো আমার একবার একটা মেয়েকে খুবই পছন্দ হলো, তার জন্য গিফট কিনতে হবে। তো আমি তাকে বললাম তুমি আমাকে গিফট কিনে দাও, সে আমাকে গিফটটাও কিনে দিল। আচ্ছা, তো যাই হোক, পরবর্তী দিন মানে না, না, ওই ঠিক আছে। পর্যন্ত আর হ্যাঁ। মানে গিফটটা দিয়ে গিফটটা ফেরতও পেয়ে গেলাম। সেটা অন্য একটা ছ্যাঁকার ঘটনা, সেটা একটা অন্যদিন বলবো সেই গল্প। তো পরবর্তীতে দেশে আসলাম 98 সালে, ও 99 সালে আসলো। আসার পরে তো আমার বর্তমান যে স্ত্রী, ওনার তো বিভিন্ন জায়গাতে বিয়ের প্রস্তাব আসছে। সে আমাকে জিজ্ঞেস করছে যাচ্ছে এই ছেলেটা কেমন, এই ছেলেটা কেমন। আমি বলি না, এটা তো এটা ভালো না, ওটা তো সেটা ভালো না। আচ্ছা। তো বলতে বলতে যখন একদিন তার মা তাকে বলল যে শুনো, যে তুমি যদি সাদাতকে জিজ্ঞেস করো তো ওই ছেলে কেমন, তোমার জীবনে কোনোদিন বিয়ে হবে না। তার মানে মেয়ের আগে মাই বুঝতে পেরেছিলেন বিষয়টা কেমন কিনা। হয়তো হয়তো, ওর সঙ্গে কথা বলে তোমার বিয়ে হবে না, তোমার যদি কোনো বিয়ের প্রপোজাল আসে ওকে জানাবা না, আচ্ছা, তুমি নিজের মতো ইন্ডিপেন্ডেন্টলি ই করো। কিন্তু তখন মানে আপনি বুঝতে পারছেন যে একে অপরের প্রতি নির্ভরতাটা এতটাই বেশি যে ইট বিকেম ভেরি অ্যাপারেন্ট যে অনেক পুরনো বন্ধু। তারপর থেকেই তো একটা বেশ পরিণয়ের দিকে আগালো। তারপরেই 2002 সালে বিয়ে হলো। তো আমরা একসঙ্গেই আমরা একই দিনে আমরা অ্যাপেলেট ডিভিশনে উকিল হলাম, একই দিনে আমরা দুজনই সিনিয়র অ্যাডভোকেট অফ দ্য সুপ্রিম কোর্ট হয়েছি। বাহ। একসঙ্গে সাদাত সারওয়াত, আমার নাম সাদাত, ওর নাম সারওয়াত, আমরা একসঙ্গে কাজ করছি। বর্তমানে আমি যেমন গুলশান সোসাইটি নিয়ে খুব ব্যস্ত, জি, সেও খুব পাবলিক স্পিরিটেড। উনি বর্তমানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি। তো আপনাদের এখানেও একবার, ইনফ্যাক্ট আমার জি, অনেক আগে উনি জি। এসে একবার একটা এসেছিলেন। অনুষ্ঠান করে গেছেন। বাহ। তো সেও খুব পাবলিক স্পিরিটেড, এবং একটা জিনিস সুবিধা হয় যে দুজনই যদি পাবলিক স্পিরিটেড হয় তাহলে কাজ করতে খুব সুবিধা। জি, অসুবিধাও আছে, মানে দুজনই উড়নচণ্ডী, একজন আরেকজনকে তো বোঝে স্যার। একজন আরেকজনকে বোঝে, মানে একজন আরেকজন স্পিরিটটা বোঝে। অসুবিধাটা আমি বলবো আসলে কাজের ক্ষেত্রে এটা সুবিধাটাই বেশি। অনেক সুবিধা, অনেক একই সুবিধা। রকম প্রফেশন, একই রকম। তবে হ্যাঁ, পরিচয়ের জায়গাটাও একটা লাইনে যদি আমি বলতে চাই যে এটা তো আসলে একটা সময় আসে সবার জীবনে। তবে এই যে একটা ভালো ডিসিশন নেয়ার ক্ষেত্রে যে একটা পরিণত বোধ, না একজন আরেকজনের সঙ্গে এতটাই ফ্রি, মানে আপনার যখন প্রপোজাল কোনো আসছে বা তার আসছে, সে আপনাকে দেখাচ্ছে, কিন্তু এটা একেবারে কি বলবো, খুব ইমোশনাল পর্যায়েও যায়নি একরকম। মানে আপনারা মোটামুটি পরিণত ছিলেন খুব সেই জায়গাটাতে, mature। ডিসিশনের দিক থেকে মোটামুটি আমি বলবো যে ভুল ডিসিশনে আপনারা যাননি।
যেটা আসলে অনেক ক্ষেত্রেই হয়ে যায়। এনিওয়েজ, আমরা পরের জায়গাতে আসতে চাই। 96 সাল থেকে আপনি আইন পেশায় পুরোপুরি প্রবেশ করলেন। না, এর আগে একটু কেমব্রিজের গল্প আচ্ছা, একটু শুনে নিই। জি। তো তারপর তো কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলাম। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এটা একটা প্রায় 1000 বছরের পুরনো বিশ্ববিদ্যালয়। তো ওইখানে যখন মানে এই কথাটা এই জন্য উঠে নিয়ে আসলাম, বিভিন্ন কলেজে ভাগ করা থাকে। তো আমার কলেজটার নাম হচ্ছে ট্রিনিটি হল। এই বছর এটা 750 বছর হলো। তো যখন আমি 750 বছরের পূর্তি অনুষ্ঠানে যখন গেলাম, তখন তারা পরিকল্পনা করছে যে আমরা আগামী 100 বছরে কি করব। দেয়ার প্ল্যান ফর নেক্সট 100 ইয়ার্স। আমাদের দেশে যখন দেখি আমাদের প্রতিটি পরিকল্পনা আগামী 2 বছরের জন্য, 3 বছরের জন্য। একটা দেশ যদি সামনের দিকে আগাতে হয় তাহলে তো একটা 50 বছরের পরিকল্পনা থাকতে হবে। আপনি যদি চায়নাকে দেখেন, মিনিমাম আজকে আপনি যদি চায়নাকে দেখেন, তারা আগামী গত 50 বছরে একটা পরিকল্পনা করে তারা আজকে এখানে চলে এসেছে। আমাদের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনাটার খুব অভাব। তো যাই হোক, কেমব্রিজ একটা মানে ছোট্ট একটা 1 বর্গ কিলোমিটার জায়গার একটা শহর। কলেজগুলো আছে, ছাত্রছাত্রী আছে, কিন্তু ওইটা ইটস লাইক এ টাইম র্যাপ। আপনি এখানে গেলেন, আপনি 800 বছরের পিছনে চলে গেলেন। তো সবাইকে চিনে, ছোট কলেজ, দিনে সবাই খুব পড়ালেখা করছে, সমস্ত পৃথিবী থেকে বিখ্যাত গুণীজনরা আসছে, এখানে স্পিচ দিচ্ছে, বিভিন্ন কলেজে যাচ্ছেন, আপনি স্পিচগুলো শুনছেন, ভেরি ইন্টেলেকচুয়াল। তো আমার এই 2 বছর ছিলাম, 1 বছর ছিলাম ছাত্র হিসেবে মাস্টার্সে, এবং 1 বছর ওখানকার স্টুডেন্ট ইউনিয়নের সভাপতি ছিলাম। তো সেইভাবে আমরা 2 বছর ছিলাম। আমি বলবো যে আমার জীবনের সবচেয়ে ফরম্যাটিভ 2 বছর। আমি অনেক কিছু দেখেছি, শিখেছি, সুযোগ হয়েছে বিভিন্ন অনেক বিখ্যাত লোকের সঙ্গে বসবার, আলাপ করবার। অমর্ত্য সেনের সঙ্গে এক টেবিলে বসে মিটিং করবার সুযোগ হয়েছে ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে। এই যে ফরম্যাটিভ ইয়ার্স, এই বড় বড় মনীষীদের সংস্পর্শ পাওয়াটা অনেক বড় ব্যাপার ছিল। তো আমি মনে করি যে এটা আমাকে গুছাতে সহযোগিতা করেছে, নিজের জীবনকে গুছাতে সহযোগিতা করেছে। এবং আমি সকলকে বলবো যে তারা যখন পড়ালেখা করে, এই বিভিন্ন ধরনের সংগঠনের সঙ্গে পড়াশোনার পাশাপাশি নিজেকে জড়িত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে আমাদের দেশে তো বাবা মারা চাই শুধু বাবা পড়ালেখা করে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া, কিন্তু যে ফার্স্ট ক্লাস ফার্স্ট যদি হন, আপনার যদি চারিপাশে কোনো কিছুর সঙ্গে না মিশে, সেটা কিন্তু কোনো মানে বলবো যে গুরুত্ব কম। আপনাকে একটা কমপ্লিট হিউম্যান বিং হতে হবে। আপনি একপাক্ষিক মানুষ হলে আপনি একপাক্ষিক মানুষের জীবনে থাকবেন, একটা পরিপূর্ণ মানুষ কোনোদিন হতে পারবেন না। একদমই তাই। আমরা 96 সালের কথা বলছিলাম, যে প্রায় 3 দশক আপনার এই আইন পেশায় পথ চলা, অনেকগুলো চ্যালেঞ্জ পার হয়ে কিন্তু আপনি আপনার আজকের এই জায়গায় এসেছেন। ছোট্ট করেই জানবো যে বিশেষ বিশেষ চ্যালেঞ্জগুলো আসলে কি হতে পারে, নতুন যারা এই আইন পেশায় কাজ করছেন বা পড়াশোনা করছেন তাদের জন্য বলবেন স্যার। আইন পেশাটা অনেক কঠিন পেশা। তার কারণটা কি, যে এইখানে প্রথম 5টা বছর খুব কষ্টে যায়, কারণ আপনাকে তো কেউ চেনেন। এটা তো আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট একটা পেশা। মানে আপনি ভালো উকিল হলে আপনার কাছে লোকে আসবে, কিন্তু সেই নাম ছড়ানোটার জন্য তোর সময় দিতে হবে। প্রথম 5টা বছর খুব কষ্ট করে যায়। 5 থেকে 10 বছরের মধ্যে একটা লয়ার স্টেবল হয়ে যায়। 10 বছর পর থেকে আপনার মোটামুটি চলতে থাকে। আইন পেশাটা হচ্ছে ইটস লাইক এ পিরামিড। নিচের দিকে অনেক চড়, আপনি যত উপরে যাবেন লোক কমতে থাকবে, এবং উপরে লোক নাই বললেই চলে, শুরু হতে থাকবে। জি। তো আমরা আমাদের আইন পেশায় যাদেরকে পেয়েছি, আমি ব্যক্তিগতভাবে যাদেরকে পেয়েছি, ধরেন ব্যারিস্টার রফিকুল হক, ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ, খন্দকার মাহবুদ্দিন আহমেদ, এনাদের মতো মনীষীদেরকে আমরা দেখেছি কোর্টের সামনে মামলা করতে। ওনারা যেদিকে যেতেন আমরা তাদের পিছন পিছন গিয়ে শুনতাম কি বক্তব্য রাখেন। আমি একটা জিনিস খুব দুঃখ লাগে আজকাল, যে আমি যদি বাংলাদেশের আপিল বিভাগ, অ্যাপেলেট ডিভিশনে গিয়ে যদি দেখি মামলা করতে, অনেক জুনিয়র আইনজীবী দেখি বসে বসে ফোন টিপছে। আপনি যদি বড় লয়ারদেরকে না দেখেন, তারা কিভাবে দাঁড়ায়, তারা কিভাবে কথা বলে, সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখা। যেমন আমি সব বড় আইনজীবীদের দেখেছি যে কখনো তারা ব্যাখ্যা করে বসবেন, একদম সোজা রিজু হয়ে তারা দাঁড়ায় কোর্টের সামনে, এইভাবে সোজা হয়ে দাঁড়াবে, কথা বলবে। কি ভদ্রতা, কি সৌম্যতা! এটা তো একটা পাবলিক প্রফেশন। আমাদের প্রফেশনটা হচ্ছে যেমন গুরুদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে, ক্লাসিক্যাল মিউজিকের মতো। এটা কিন্তু আপনি গুরু থেকে শেখা বিদ্যা। অর্থাৎ এইখানে আপনাদেরকে অনেক পরিশ্রমের প্রয়োজন, অনেক কষ্টের প্রয়োজন, এবং এখানে এই কষ্টটার কোনো শর্টকাট নাই। আপনি অন্য কোনো পেশাতে থাকতে পারে,
মানে আজকে যদি আপনি টেক বিলিয়নিয়ার হন, আপনি 25-28 বছর বিলিয়নিয়ার হয়ে যেতে পারেন, কিন্তু আমাদের আইন পেশায় সেটার সুযোগ নেই। এটা কঠিন পরিশ্রমের জায়গা। আপনি একটা পথ পেরিয়েই আপনি উপরে যেতে পারবেন, এটা শর্টকাটের কোনো সুযোগ নেই। তো এটা হচ্ছে আমাদের প্রথম কথা, পরিশ্রমটার কোনো বিকল্প নাই এবং সঠিকভাবে কাজ করতে হবে। এবং আমার আরেকটা উপদেশ থাকবে যে যতটা পারবেন, আমার কিন্তু ম্যাক্সিমাম ক্লায়েন্ট কর্পোরেট ক্লায়েন্ট, তারপরেও আমি যতটা পেরেছি গরিব মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি। দেখবেন এই একটা গরিব মানুষ, একটা গরিব ক্লায়েন্টকে আপনি সাহায্য করবেন, অন্যদিক দিয়ে অনেক বড় একটা ক্লায়েন্ট চলে আসে। এগুলো হচ্ছে আমি খুব আল্লাহ খোদায় বিশ্বাস করি, আমি খুব ফেটে বিশ্বাস করি, আমি খুব অদৃষ্টে বিশ্বাস করি। And I think these are all connected. আপনি এটা অদৃষ্ট বলেন, কার্মা বলেন, সব বলেন, আপনি যে এক জায়গায় হেল্প করলে আপনি অন্য জায়গা থেকে হেল্প পাবেন। এই জিনিসটা খুব জরুরি থাকার জন্য। এবং আমরা এক জায়গাতে থাকলে আসলে মনে হয় এই জিনিসটা আস্তে আস্তে সামনের দিকে আগানো সম্ভব, আইন পেশায় উন্নতি করা সম্ভব। যেমন আপনি বলছিলেন স্যার যে গরিব মানুষদের জন্য আসলে আইনটা দিনকে দিন কঠিন হয়ে যাচ্ছে। জি। হ্যাঁ, এই বিষয়ে নিয়ে যদি একটু বলতেন আপনি। জি, আমাদের যে বিচার ব্যবস্থাটা, এই বিচার ব্যবস্থাটা কিন্তু ইংরেজ আমলে করা। আমাদের সিভিল প্রসিডিওর কোড, আমাদের ক্রিমিনাল প্রসিডিওর কোড, পেনাল কোড, যেগুলো আমাদের আইনের মূল ভিত্তি, সে এখন থেকে 150 বছরের আগের পুরনো আইন, ইংরেজদের আইন। এটা শোষকদের, শোষিতদের জন্য তৈরি করা একটা আইন। সেই আইন কিন্তু আমরা এখনো চালিয়ে যাচ্ছি। এই আইন কিন্তু এখন পরিবর্তিত হয়ে গেছে। ইংল্যান্ডে কিন্তু তারা এই আইন আর ফলো করে না। বর্তমানে বাংলাদেশে যে আইনটা আছে, যে যে বিচার ব্যবস্থাটা আছে, এটা সম্পূর্ণভাবে দরিদ্রদের জন্য কার্যকরী না। মানে একটা মানুষ যদি একেবারে বাধ্য না হয়, সে আইন আদালতে যাবে না। কারণ এই আইন আদালত তো বড় লোকের জন্য তৈরি। আপনি যত উপরে যাবেন, যেভাবে যান, লক্ষ লক্ষ টাকার ব্যাপার। এই লক্ষ টাকাটা গরিব মানুষ কোথায় পাবে? নিশ্চয়ই স্যার। আমাদের এই আইন ব্যবস্থাটাকে নতুন করে ভাবতে হবে। মানে এখন, মানে ধরেন আমাদের 15-16 সালের মামলাগুলো এখন 2026 সালে এসে শুনানিতে আসছে। আমি আর পুরনো মামলা তো বলছি। এই যে 10টা বছর ধরে যদি আপনি বিচারের অপেক্ষায় বসে থাকেন, তাহলে এই বিচারের মানেটা কি? মানে ইংরেজিতে একটা কথা বলে, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। তো আপনি এই দীর্ঘ পরিক্রমা যদি আপনি আইনের বন্ধ করতে না পারেন, কমাতে না পারেন, তাহলে কিন্তু এই আইন ব্যবস্থা থাকার কোনো মানে হয় না। আজকে সিঙ্গাপুর পৃথিবীর মধ্যে বিনিয়োগকারীদের জন্য সর্বশ্রেষ্ঠ জায়গা। কারণ তারা বলে যে একটা কমার্শিয়াল ডিসপিউট আমরা 6 মাসের মধ্যে আমরা সমাধান করে দিতে পারি। তো যখন আপনি সেটা জানবেন যে না, আমি একটা যাচ্ছি, এখানে একটা বিচার ব্যবস্থা আছে, আপনি সেখানে গেলে আপনি একটা বিচার পাবেন, মানুষ কিন্তু আপনার দেশে বিনিয়োগ করতে আসবে। বাংলাদেশের যে র্যাঙ্কিং, আবার একটু দুঃখের কথা বলি, যে ডুইং বিজনেস বলে ওয়ার্ল্ড ব্যাংকের একটা র্যাঙ্কিং আছে, যে কোথায় ব্যবসা করাটা কতটা সোজা, কতটা কঠিন। তো বাংলাদেশ হচ্ছে 178টা দেশের মধ্যে 168তম না 69তম। তো এইখানে থেকে আপনি যদি বিদেশিদেরকে বলেন যে ভাই তোমরা আসো বাংলাদেশে বিনিয়োগ করো, তাহলে তারা কেন আসবে? আপনি দেখছে যে আপনি নিচে পড়ে আছেন। অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশে বিচার ব্যবস্থা খুব দুর্বল। আমাদের বিচার ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনা চিন্তার সময় এসেছে। এটার মানে কারণটা কি? যে বিচারের দীর্ঘসূত্রিতার কথা আপনি বলছিলেন, আমাদের সিস্টেমটাই কি এটা হয়ে গেছে? সিস্টেমটাই এটা। ধরেন আমি একটা কথার কথা বলি, যে ধরেন আমাদের এখানে যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট বলে একটা আইন আছে, সেই আইনের অধীনে চেকের মামলা বলে, চেক বাউন্স করলে চেকের মামলা। তো বিভিন্ন ব্যাংকের কাছে মানুষ চেক দিয়ে লোন নেয়, এই লোনের জন্য মানুষ চেক দেয়, কোটি কোটি মামলা এই চেক বাউন্সের মামলা পুরো আমাদের বিচার ব্যবস্থাটাকে একটা অচলায়তনের সৃষ্টি করে ফেলেছে। অথচ এটা বললেই পারেন না, ঠিক আছে এই মামলাগুলো 1, 2, 3, 4 3 মাসের মধ্যে মামলা শেষ, সেটা আইন করে দিলে সম্ভব। চেকের মামলা তার কিছু নাই, কিন্তু এই মামলা 2 বছর 3 বছর 4 বছর চলে, পুরো কোর্ট সিস্টেমকে এটা ব্লক করে দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আপনি আসেন আমাদের যে সিভিল প্রসিডিওর কোড আছে, এখানে কি যে প্রথমে আপনার কাছে একটা আসবে, আসার পর আপনার বাসায় যাবে, আপনার বাসায় যদি আপনি চালাক হন তাহলে আপনি সেটা ফেরত পাঠিয়ে দেবে। 2 বার 3 বার 4 বার 6 মাস হবে আপনার মামলার উপর জারি হবে না যদি আপনি একটু চালাকি করে নিতে পারেন। তো 6 মাস পরে গিয়ে আপনার উপর জারি হলো, জারি হওয়ার পরে ডেটের পর ডেট আপনি নিচ্ছেন, ডেটের পর ডেট নিচ্ছেন, ততদিনে কিন্তু আপনার
ধরেন আপনি জমি জিরাতে জমি আপনার দখলে আছে, যে যতদিন আপনি মামলা টানতে পারেন তত আপনার সুবিধা। তো সেই প্রক্রিয়াতে যদি আইনটা যদি এরকম হতো যে না, মামলা হবে, মামলা হওয়ার পরে কোর্টের মাধ্যমে পাশাপাশি যে মামলা তিনি গিয়েও যদি জানিয়ে আসতে পারেন তোমার বাসে এটা হয়েছে, সেটা যদি একটা দালিলিক প্রমাণ দিতে পারেন, মামলা সার্ভ হয়ে গেল। তার 15 দিনের মধ্যে তোমাকে জবাব দিতে হবে, তার 15 দিনের মধ্যে তোমার সাক্ষী হবে, তার 15 দিনের মধ্যে শেষ। এবং এখন আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ এখন কিন্তু ঘটে গেছে দুনিয়া জুড়ে, সেটা কি? সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন কিন্তু কোনটা কি হবে, আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করতে পারি তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যায়। যেমন আমি একটু জাস্ট উদাহরণ হিসেবে বলি, আমি ফেরত আসবো আপনার এই পয়েন্টে, যে ধরেন আমরা এখন এই যে গাড়িদের যানজট নিয়ে সমস্যা, তো আমরা গুলশান সোসাইটি থেকে আমরা চিন্তা করছিলাম যে কিভাবে আমরা এই যানজট কমাতে পারি, বা এই যে আমরা যত্র হর্ন বাজায়, আমাদের গুলশান এলাকাকে আমরা একটা নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছি। তো সেখানে আমরা এই হর্নটা আমরা কিভাবে বন্ধ করতে পারি? আগে তো ছিল যে হর্ন বাজালে কানে শুনে আপনি ক্লিপ দিবেন, এখনো সেটা নেই। আমরা গুলশান সোসাইটি থেকে চেষ্টা করছি যে প্রতিটা পয়েন্টে ক্যামেরার সঙ্গে একটা করে স্পিকার দিয়ে দিতে, যেই হর্ন বাজাবে সেটা আমরা ধরে নিব, অটোমেটিক মামলা হয়ে যাবে। কম্পিউটারে দেখে ক্যামেরা সেটা ডিটেক্ট করবে, করে অটোমেটিক্যালি তার বিরুদ্ধে মামলা হয়ে যাবে। যখন এই জিনিসগুলো চালু হয়ে যাবে তখন কিন্তু কেউ সাহস দিলে হর্ন দিতে পারবেন। এই যে আপনাদের পাশে যে এক্সপ্রেস হয়ে গেছে, 120 মাইল 30 মাইল বেগে আগে গাড়ি চলতো, এখন এআই মামলা দেওয়া শুরু হয়ে গেছে, সবাই 80 কিলোমিটারের মধ্যে তাদের গাড়ির স্পিড রাখেন। অর্থাৎ এই এআই যদি আমরা ইন্ট্রোডাকশন করতে পারি আমাদের বিচার ব্যবস্থার মধ্যে, আমার ধারণা পুরো বিচার ব্যবস্থায় একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। এবং আমাদের মতো গরিব দেশে, যেখানে আমাদের খুব প্রয়োজন এই জরুরি ভাবে আইনগুলোকে প্রয়োগ করা, সেখানে কিন্তু এই আইনটাকে, এআই এর ইন্ট্রোডাকশন অত্যন্ত জরুরি। আমি যারা নীতি নির্ধারী মহলে আছেন তারা যদি আমার কথা শোনার কথা না, তবুও যদি শোনেন, তাদের বলবো যে আপনারা বিচার ব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তা করেন। নতুন ভাবে চিন্তা না করলে কিন্তু আমাদের বিচার ব্যবস্থা এমনিতেই পিছিয়ে আছে, আরো পিছিয়ে পড়বে। একদমই স্যার। স্যার, আপনার সঙ্গে আজকে আরো অনেক কিছু গল্প করবার ছিল, সময়ের স্বল্পতার জন্য হয়তো সেটি আর এগোতে পারলাম না। তারপরে আসলে আমরা আশাবাদী স্যার, আপনি অনেক কিছু বললেন আজকে, আমাদের বায়ু দূষণ, আমাদের চিকিৎসা খাতের যে দুর্বলতা, আমাদের সামাজিক প্রেক্ষাপটে আরো অনেক ছোট ছোট দুর্বলতা রয়েছে, এবং বিশ্বের অনেক দেশের চাইতে অনেক নিচু অবস্থানে আমরা আছি। তারপরেও ব্যক্তিগতভাবে বা অফেয়ার আমরা যতটুকু জেনেছি যে আপনার ছেলেরা বাইরে পড়াশোনা করছে, কিন্তু আপনি দিন শেষে চান যে তারা বাংলাদেশে ফিরে আসুক, বাংলাদেশের জন্য কিছু করুক। তার মানে আসলে আমরা আশার একটা পথ দেখছি, বা আলো আমাদের কাছে আসবেই, আমরা সেটাই প্রত্যাশা করি। অনেক ধন্যবাদ স্যার, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনার সঙ্গে আলাপ করে গল্প করে খুব মজা পেলাম। অনেক ধন্যবাদ আপনাকে স্যার।